তো সামনে আসতে চলেছে প্রাইমারি টেট। তো প্রাইমারি টেটের যেটা মূল বিষয় সেটা হলো প্রাইমারি টেট যত দিন যাচ্ছে, যত সাল এগোচ্ছে, একটা একটা করে কোশ্চেন ডিফিকাল্ট থেকে আরও ডিফিকাল্ট হয়ে উঠছে। তো এখন এসে টেট পাস করার জন্যে আমাদের যে শুধুমাত্র সিলেবাস ওয়াইজ কনসেপ্টগুলো ক্লিয়ার করলে হবে তা না, ব্যাপারটা ঠিক তেমন না। তবে আমাদের তার পাশাপাশি কোশ্চেন অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট। তো কোশ্চেন অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট এবং এর পাশাপাশি শুধু কোশ্চেন অ্যানালাইসিস না, একটা কোশ্চেন থেকে আমি কিভাবে আরও 5টা কোশ্চেন রেডি করতে পারবো, আরও 5টা ইনফরমেশান পাবো, সেইভাবে অ্যানালাইসিস করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মাত্র 2 মাস পড়ে একবারই টেট পাস করেছিলাম। তো কোশ্চেন আমার পড়ার ক্ষেত্রে সিলেবাসে যতটুকু না সিলেবাস আমি বিস্তারিত পড়েছি, তাছাড়া কোশ্চেন অ্যানালাইসিস আমার অনেকটাই কাজে এসেছিল। সেই পূর্ব অভিজ্ঞতা থেকেই আমি আমার চ্যানেলে ইভিএসের 600 এমসিকিউ এর ম্যারাথন নিয়ে আসছি। প্রত্যেক দিন একটা একটা করে, আজ থেকে প্রত্যেক দিন একটা একটা করে ম্যারাথন ক্লাসের ইভিএসের এমসিকিউ অ্যানালাইসিস আপলোড করা হবে। তার পাশাপাশি প্রত্যেকটা এমসিকিউ থেকে আরও অজস্র তথ্য কিভাবে আমরা নেব সেই সম্পর্কে আলোচনা করা হবে। এবং ইভিএসের ম্যারাথন শেষ হলে আমাদের এই 600 এমসিকিউ এর ম্যারাথন শেষ হবে 20টা সেটে। তো ইভিএসের ম্যারাথন শেষ হলে আমাদের আসবে চাইল্ড সাইকোলজি ম্যারাথন ক্লাস। তো সেখানে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব এবং একটা কোশ্চেন থেকে অজস্র ইনফরমেশান বার করব। তো এক্ষেত্রে আমরা সবসময় খাতা পেন হাতে নিয়ে বসেই আমরা আমাদের কাজটাকে এগিয়ে যাব এবং এই ইনফরমেশানগুলো আমরা নোট ডাউন করে রাখব। এর পাশাপাশি এই চ্যানেলে পরপর আরও কনসেপ্ট ক্লিয়ারের ভিডিও আসবে এবং আরও অন্যান্য টপিকের, প্রাইমারি টেটের অন্যান্য টপিকের এমসিকিউ অ্যানালাইসিস আসবে। তো সেগুলো তোমার টাইমলাইনে প্রথমে পেতে তুমি প্রথমে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আশা করি আমার প্রচেষ্টা উপকারে আসবে। তো এসো, আজকে আমাদের প্রথম ক্লাস 600 এমসিকিউ এর যে ক্লাস, তার প্রথম ক্লাস আজকে আমাদের। তো সেই প্রথম ক্লাসে যেটা বিষয় সেটা হলো 30টা এমসিকিউ আমি এখানে নিয়ে এসেছি ইভিএসের প্রাইমারি টেটের 30টা এমসিকিউ, এমন 30টা করে সেট, 20টা সেট আমি আলোচনা করব 20টা ভিডিওতে। এবং এই 20টা সেট থেকে 600 এমসিকিউ আলোচনা হবে এবং ফার্স্ট ক্লাস আজকে। তো আজকে যে আলোচনাগুলো, চলো এক এক করে আমরা প্রশ্ন আলোচনায় আসি। তো এখানে প্রথম প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন গ্যাসটি প্রত্যক্ষভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায় না? এক্ষেত্রে আমাদের জানা দরকার যে বিশ্ব উষ্ণায়ন ঘটায় গ্রিনহাউস গ্যাসগুলো। তো আসি 1 নম্বর প্রশ্নে। এখানে দেখো কি বলছে, নিম্নলিখিত কোন গ্যাসটি প্রত্যক্ষভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায় না? অপশান বলছে কার্বন ডাইঅক্সাইড, বি মিথেন, সি কার্বন মনোক্সাইড, ডি নাইট্রাস অক্সাইড। তো আমরা সবাই জানি যে গ্রিনহাউস গ্যাসগুলো বিশ্ব উষ্ণায়ন ঘটায়, যেটা গ্রিনহাউস গ্যাস না সে প্রত্যক্ষভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায় না। এবার এখানে আমাদের জানতে হবে গ্রিনহাউস গ্যাস না কোনটা। তো এর মধ্যে দেখো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড সবগুলোই গ্রিনহাউস মনে হতে পারে, কিন্তু এর মধ্যে কার্বন মনোক্সাইড গ্রিনহাউস গ্যাস না। তো কার্বন মনোক্সাইড কোনোভাবেই প্রত্যক্ষভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায় না। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে সি, কার্বন মনোক্সাইড। এবং এখানে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশান হিসেবে যে তথ্যগুলো খাতায় নোট ডাউন করে রাখতে হবে যে গ্রিনহাউস গ্যাস কোনগুলো। তো এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বন, পারফ্লুরোকার্বন, সালফার হেক্সাফ্লুরাইড, নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড, ওয়াটার ভেপার আর সারফেস ওজোন, এগুলো হচ্ছে আমাদের মেজর গ্রিনহাউস গ্যাস। তো এগুলো প্রত্যক্ষভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়, কিন্তু কার্বন মনোক্সাইড কোনোভাবেই আমাদের গ্রিনহাউস গ্যাস না এবং কোনোভাবেই বিশ্ব উষ্ণায়ন ঘটায় না। তো 1 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কার্বন মনোক্সাইড। এবার আসি 2 নম্বর প্রশ্নে, বায়ুমণ্ডলের প্রায় 5 ভাগের 1 ভাগ কোন গ্যাস? তো এই কোশ্চেনটা মাথার মধ্যে যেই আসবে, তো আমরা অনেকেই হঠাৎ করে নাইট্রোজেনে উত্তর করে বসবো, কারণ আমরা সবাই জানি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ বেশি। তো এখানে 5 ভাগের 1 ভাগ বলছে। তো টোটাল বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো আছে সেটাকে যদি আমরা 100 ভাগ ধরি, তো সেটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তো আসে কত? 20। তো 5 ভাগের 1 ভাগ মানে 20% বা 20 ভাগ। তো সেই 20 ভাগ কোন গ্যাস আছে আমাদের বায়ুমণ্ডলে? সেটা হচ্ছে অক্সিজেন। তো এখানেও যে উত্তরটা হবে সেটা হলো অক্সিজেন, সিদ দাগ, 2-এর সিদ দাগ। তার পাশাপাশি আমরা যে ইনফরমেশানগুলো নোট করে রাখবো যে বায়ুমণ্ডলে কোন গ্যাস কতটুকু আছে। তো এখানে নাইট্রোজেন আছে 78.08%, অক্সিজেন আছে 20.9% এবং অবশিষ্টটুকু যা আছে সেগুলো অন্যান্য গ্যাস, যেমন আর্গন,
0.43%, জেনন 0.000009%, নিয়ন 0.0018%, হাইড্রোজেন 0.00005%, হিলিয়াম 0.0005%, ক্রিপ্টন 0.0001%, কার্বন ডাইঅক্সাইড 0.38%। তো এইগুলো আমরা নোট করে রাখবো। তো যদি আমাদের এখান থেকে প্রশ্ন আছে বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণ আছে, তো আমরা এখানে লিখতে পারবো কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণ আছে, সেটা হলো নাইট্রোজেন। তো এখান থেকে আমরা আরও যেগুলো পড়ে রাখবো সেটা হলো এই লিস্ট থেকে আমরা এটা খুঁজে রাখবো যে বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে কম পরিমাণ আছে, সেটাও আমরা জানবো। কার্বন ডাইঅক্সাইড কতটা আছে সেটাও আমরা এখান থেকে ইনফরমেশানটা নিয়ে রাখবো। তো আসি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস দেখা যায়। তো আমরা এটা সবাই জানি কম বেশি যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস দেখা যায়, যাকে প্রাকৃতিক সৌরপর্দা বলে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস দেখা যায় কত কিলোমিটার উচ্চতায়? 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাস দেখা যায়, যেটাকে আমরা প্রাকৃতিক সৌরপর্দা বলে থাকি। তো প্রাকৃতিক সৌরপর্দা যেটা সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে। তো কোন অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে? ইনফরমেশনের হিসাবে আমরা লিখে রাখবো ইউভিবি অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে, যেটা মানব জীবনের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তো এখান থেকে আমরা এই প্রশ্নটা এইভাবে পড়ে রাখবো। তারপর আছি 4 নাম্বার। 4 নম্বরে বলছে বিশ্বব্যাপী জলভাগের অস্তিত্ব বজায় রাখতে কোন প্রাকৃতিক চক্র একান্ত প্রয়োজন? জলভাগ বা ওয়াটার বডির আমাদের যে অস্তিত্বটা বজায় রাখতে হবে। তো কার্বন চক্র নিশ্চয়ই না, নাইট্রোজেন চক্রও না, অক্সিজেন চক্রও না, জলচক্র। জলচক্র কি? জলচক্র হলো পর্যায়ক্রমে জলের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার আবর্তনকে জলচক্র বলে। তো এই হলো জলচক্র। প্রথমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পৃষ্ঠপ্রবাহ রূপে কোথায় যাচ্ছে? সমুদ্রে পতিত হচ্ছে। সমুদ্র থেকে সেই জল কি হচ্ছে? বাষ্পীভবন প্রক্রিয়ায় বাষ্পে পরিণত হচ্ছে, সেখান থেকে আবার মেঘে পরিণত হচ্ছে, ঘনীভূত হচ্ছে, বরফে পরিণত হচ্ছে, টেম্পারেচার বাড়লে বরফ গলছে, মেঘ থেকে আবার বৃষ্টি হচ্ছে, আবার পুনরায় সমুদ্রে বা জলভাগে ফিরে আসে। এই যে জলচক্র, এটা বিশ্বব্যাপী জলভাগের অস্তিত্বকে বজায় রেখেছে। তারপরে আসি নিম্নলিখিত কোন গ্যাসটি তাপ শোষণ করতে পারে। নিম্নলিখিত প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন গ্যাসটি তাপ শোষণ করতে পারে। তো এখানে আমাদের তাপ শোষণ করতে পারে মানে ব্যাপারটা হচ্ছে যে গ্যাস তাপ শোষণ করতে পারে সেই বিশ্ব উষ্ণায়ন ঘটায়, সে পৃথিবীর উষ্ণতা বাড়ায়। তো এখানে যে অপশানগুলো আছে, অপশানগুলোর মধ্যে আমরা যদি দেখি তো এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড সবথেকে বেশি বিশ্ব উষ্ণায়ন ঘটায়। তো কার্বন ডাইঅক্সাইড এখানে সবথেকে বেশি তাপ শোষণ করতে পারে। এবার আসি রাত্রেবেলা পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বাতাসকে কি বলে? অপশান এ অ্যানাবেটিক বায়ু, অপশান বি ক্যাটাবেটিক বায়ু, অপশান সি এডিয়াবেটিক বায়ু, অপশান ডি অ্যাক্রোবেটিক বায়ু। তো এখানে পর্বতের ঢাল বেয়ে নিচে নেমে আসছে মানে অভিকর্ষের দিকে নেমে আসছে, এই অভিকর্ষের দিকে নেমে আসা বায়ুকে আমরা বলি ক্যাটাবেটিক বায়ু। আর যখন পর্বতের ঢাল বেয়ে উপরে উঠে যায় তখন সেই বায়ুকে আমরা বলি অ্যানাবেটিক বায়ু। তো দেখো কি বলছে ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু। রাতের বেলা পর্বতের উচ্চ অংশের বায়ু তাপ বিকিরণ করে শীতল ও ভারী হয়। আমরা জানি শীতল বায়ু ভারী হয়। তো শীতল ও ভারী পর্বতের ঢাল বরাবর নিচে নামতে থাকে। তো ভারী হলে সে নিচে নেমে আসবে, তাকে ক্যাটাবেটিক বায়ু বলছে। আর দিনের বেলা পর্বতের নিম্ন উপত্যকার বায়ু উষ্ণ হালকা হয়ে ঊর্ধ্বমুখী হলে তাকে বলে অ্যানাবেটিক বায়ু। তো এখান থেকে ইনফরমেশানগুলো আমরা খাতায় নোট ডাউন করে রাখবো। তারপর আসি 7 নাম্বার প্রশ্ন। ভূপৃষ্ঠের জলভাগ ও স্থলভাগের আয়তনের অনুপাত কত? দেখো প্রথমে জলভাগ তারপর স্থলভাগ। তো আমরা একটা নর্মাল কনসেপশন জানি যে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, কিন্তু অ্যাকচুয়াল এই 3 ভাগ 1 ভাগের ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যদি কোশ্চেনে আমাদের এই জলভাগ এবং স্থলভাগের অনুপাত 71-29% থাকে তবে এটাই উত্তর, যে 71% জলভাগ আর 29% স্থলভাগ। কিন্তু যদি কোশ্চেনে 71-29 অপশান হিসেবে না থাকে তখন 70 ভাগ জলভাগ আর 30 ভাগ স্থলভাগ হবে। এখানে যেহেতু 71-29 আছে তো বিদ্যাকটা হলো এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখানে আমরা দেখে নেব যে পৃথিবীতে জলভাগের পরিমাণ কত? 70.8% হচ্ছে জলভাগের পরিমাণ। তার মানে 70.8 মানে 70.5-এর বেশি মানে সেটাকে 71 ধরা হচ্ছে, আর 20.2% মানে সেটাকে 29.2%। যেহেতু এখানে 5-এর কম আছে পয়েন্টের পরে
তো সেখানে 29 ধরা হচ্ছে, তো 71 আর 29%। তারপরে আসে কোন ধরনের শিলাতে আদিম ও উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ পাওয়া যায়? ক্ষয়জাত, আগ্নেয়, স্তরীভূত, অস্তরীভূত। কোশ্চেনটা একটু ঘুরিয়ে আছে, এখানে ক্ষয়জাত আগ্নেয় তো হবে না, স্তরীভূত মানে এখানে পাললিক শিলার কথা বলা হচ্ছে। আমরা জানি পাললিক শিলা স্তরে স্তরে জমে সঞ্চিত হয়, তো স্তরীভূত মানে এখানে পাললিক শিলার কথা বলা হচ্ছে। তো সেই এখানে উত্তরটা হবে সির দাগ, স্তরীভূত। স্তরে স্তরে যখন শিলা সঞ্চিত হতে থাকে তখন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ চাপা পড়ে, পরে যখন ওই শিলাটা আমরা পাই তখন তার মধ্যে সেই উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষকে আমরা খুঁজে পাই। তো এখানে দেখো আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারক শক্তি যেমন হিমবাহ ক্ষয়, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে। এই পাললিক শিলার বৈশিষ্ট্যের মধ্যে এর উত্তর লুকিয়ে আছে। এখানে শিলার স্তরায়ন ও কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করে, এই যে স্তরায়ন। আর 2 নম্বরে বলছে কি একমাত্র এই শিলাতেই জীবাশ্ম পাওয়া যায়, তাহলে পাললিক শিলা ছাড়া আর কোনো শিলাতে জীবাশ্ম পাওয়া যায় না। তো এইখান থেকে আমরা এই পাললিক শিলার ইনফরমেশানগুলো আমরা একটু নোট ডাউন করে রাখবো। তারপরে আসে বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর আমরা মেসোপজকে জানি, তার কারণ মেসোপজের টেম্পারেচার প্রায় -90°C পর্যন্ত পৌঁছে যায়। তো এটা হলো বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর। পরের কোশ্চেন, রাচেল কার্সন রচিত সাইলেন্ট স্প্রিং পুস্তকটির বিষয়বস্তু কী? এই রাচেল কার্সন রচিত সাইলেন্ট স্প্রিং এটা খুবই ইম্পর্টেন্ট প্রাইমারি টেটে পরিবেশের জন্য। তো এখানে যেটা আসে সেটা হলো এর উত্তর হবে সির দাগ, কীটনাশকের ব্যবহারের প্রভাব। এটা নিয়েই রচিত সাইলেন্ট স্প্রিং রাচেল কার্সন। এবার এই সাইলেন্ট স্প্রিং সম্পর্কে আমরা বিস্তারিত তথ্যগুলো একটু লিখে রাখবো। রাচেল কার্সনের বইটা লেখা হয় 1962 সালের 27শে সেপ্টেম্বর। আর এখানে বলা হচ্ছে যে সাইলেন্ট স্প্রিং বাই রাচেল কার্সন ইজ এ বুক দ্যাট কভার্স দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ কজড বাই পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল। কীটনাশক এবং রাসায়নিক ব্যবহারের প্রভাবে কিভাবে পরিবেশের ক্ষতি হয় সেটা নিয়েই আলোচনা করা হচ্ছে। 11 দাগ, পৃথিবীর গড় তাপমাত্রা, ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15°C। তো অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য আর্থ সারফেস ইজ 15°C, 15°C। এবার যদি বলে যে অ্যাভারেজ টেম্পারেচার, প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, অ্যাভারেজ টেম্পারেচার পৃথিবীর কত, তো সেখানে সেন্টিগ্রেডে না দিয়ে বা সেলসিয়াসে না দিয়ে দিল ফারেনহাইট স্কেলে, তখন এই 15°C সমান 59°F হবে। এবার আসি অম্লবৃষ্টি সম্পর্কে আলোচনা পরিবেশবিদ্যা ছাড়া আর কোন বিষয়ে হওয়া উচিত? অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন। অ্যাসিড রেন সম্পর্কে আলোচনা পরিবেশ ছাড়া আর কোথায় হওয়া উচিত? তো আমরা একটু অপশানগুলো দেখি। অপশানগুলোতে কি বলছে? অপশানগুলোতে বলছে যে পদার্থবিদ্যা, ভূগোল, রসায়ন কোনোটাই তাই নয়। তো আমরা ভূগোল পড়ার সময় অ্যাসিড বৃষ্টি সম্পর্কে পড়েছি, তাজমহলের ক্ষতি বা অন্যান্য জায়গার ক্ষতি, এই সমস্ত বিষয়ে পড়েছি। তো এখানে ভূগোলে অম্লবৃষ্টির আলোচনা হওয়া উচিত। তারপরে বলছে পরিবেশ সম্পর্কিত বিভিন্ন আলোচনায় আগ্রহ করে তুলতে হলে কি করতে হবে? তো পেডাগজির বিষয়গুলো সম্পর্কে বলি। পেডাগজিতে কিন্তু যে 4টে উত্তর, 4টেই ঠিক হতে পারে, আবার 4টের 3টে ঠিক হতে পারে। তো আমাদের পেডাগজির ক্ষেত্রে অপশান 4টে পুরো পড়তে হবে, তারপরে উত্তর। আমাদের যদি 1 বা 2 নাম্বার অপশান পড়ে মনে হয় এটাই উত্তর, সেটা টিক মেরে দিলাম, বাকি দুটো পড়লাম না, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা 90% থেকে যায়। তো এখানে দেখতে হবে কী বলছে, পরিবেশকে জানতে হবে, অবশ্যই পরিবেশকে জানতে হবে। 2 নম্বরে বলছে পরিবেশকে চেনাতে হবে, অবশ্যই চেনাতে হবে, তবেই শিক্ষার্থীরা আগ্রহ হবে। তারপর বলছে পরিবেশের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া জানতে হবে, অবশ্যই এটাও জানতে হবে কোনটা বাস্তুতন্ত্র, কিভাবে শক্তি প্রবাহ হয়, এগুলো সব কিছু তাদেরকে বোঝাতে হবে। তাহলে এখানে 3টেই বলছে এবং 4এ বলছে যে উপরের সবগুলি, তাহলে এখানে হবে উপরের সবগুলি। তারপরে বলছে গ্রিনহাউস প্রভাব বিষয়ক আলোচনা পরিবেশবিদ্যা ছাড়া আর কোন বিষয়ে হওয়া উচিত? তো গ্রিনহাউস বিষয় সম্পর্কিত আলোচনা পরিবেশবিদ্যা ছাড়া আর কোথায় হয়? আমরা জানি আমাদের নিচু ক্লাসের ভৌতবিজ্ঞান বইতে গ্রিনহাউস সম্পর্কিত আলোচনা হয়, তবে তাহলে রসায়ন ঠিক হবে। বি, ভূগোল বইতেও আলোচনা হয়, তাহলে এখানে উত্তর হবে সি হবে, এ ও বি উভয় বিষয়ে। এবার আসি 15 নম্বর, প্রাথমিক স্তরের শিশুরা পরিবেশ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করলে শিক্ষকের করণীয় কী?
তো 1 নম্বরে বলছে শিক্ষার্থীর প্রশ্নকে গুরুত্ব না দেওয়া, এটা কোনোভাবেই হবে না। তারপর বলছে শিক্ষার্থীর প্রশ্ন মনোযোগ দিয়ে শোনা, এটা হতে পারে। 3 নম্বরে বলছে শিক্ষার্থীর কৌতূহল নিরসন করা, এটাও হতে পারে। 4 নম্বর বলছে শিক্ষার্থীর প্রতি সহানুভূতিশীল হওয়া। তো সহানুভূতিশীল হওয়াটা ততটা ইম্পর্টেন্ট না, তো এখানে দুটো বি আর সি হতে পারে, শিক্ষার্থীর প্রশ্ন মনোযোগ দিয়ে শোনা, শিক্ষার্থীর কৌতূহল নিরসন করা। তো এই বি আর সির মধ্যে আমাদের দেখতে হবে কোনটা বেশি এফেক্টিভ। তো এখানে শিক্ষার্থী আমাকে কোনো প্রশ্ন করছে, অবশ্যই তার প্রশ্নকে আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শুধু শুনলে হবে না, তার প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে, তার মনের কৌতূহলকে নিরসন করতে হবে। তো এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার আসি 16, ইউট্রিফিকেশন নামক জল দূষণ কোথায় ঘটে? ইউট্রিফিকেশন নামক দূষণ সাধারণত কোথায় ঘটে? তো স্থলভাগে, জলভাগে, বায়ুমণ্ডলে, শিলামণ্ডলে, আমরা সবাই জানি এটা জলভাগেই ঘটে। তো দেখো কি বলছে, বিভিন্ন কারণে কোনো জলাশয়ে দ্রবীভূত পরিপোষকের যেমন ফসফেটের পরিমাণ বেশি হলে খাদ্যের প্রয়োজন অপেক্ষা উৎপাদকের সংখ্যা বেশি হয়, মানে সবুজ অ্যালগিতে পুরো জলভাগটা ভরে যায়, ফলে ওই জলাশয়ে দ্রবীভূত অক্সিজেনের অভাব দেখা দেয় এবং জলজ প্রাণীদের মৃত্যু ঘটে। এই ঘটনাকে ইউট্রিফিকেশন বলে। তো ইউট্রিফিকেশন সম্পর্কে আমরা যদি একটু বিস্তারিত জেনে রাখি তো আমাদের সেটা হয়ে যাবে। তারপরে নিম্নলিখিত কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংসের জন্য অধিক দায়ী? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরিন। তো দেখো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড তো কোনোভাবেই না, ক্লোরিন। কেন ক্লোরিন? তার কারণ ওজোন গ্যাস ক্লোরিনের সাথে বিক্রিয়া করেই ক্ষয়কারী হয়ে ওঠে। তো সেখানে আমরা নিচে ইকুয়েশানগুলো দেখালাম, তোমরা ইকুয়েশানগুলো পড়ে রাখতে পারো। তো এখানে উত্তর হবে ক্লোরিন। কোশ্চেনটা একটু ঘুরিয়ে জাস্ট সিএফসি ডাইরেক্ট না দিয়ে ক্লোরিনটা এখানে দিয়ে দেওয়া আছে। তারপরে বলছে নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস? তো আগেই আমরা একটা লিস্ট দেখেছি কোশ্চেন নাম্বার 1-এ যে গ্রিন হাউস গ্যাসগুলি কী কী। তো সেখানে দেখো অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন, তিনটের কোনোটাই তো গ্রিন হাউস গ্যাসের লিস্টে ছিল না, কিন্তু সারফেস ওজোন গ্রিন হাউস গ্যাসের লিস্টে ছিল। একবার লিস্টটা দেখে নাও, একদম লাস্টে আছে সারফেস ওজোন। তো সারফেস ওজোন হবে গ্রিন হাউস গ্যাস। তারপরে বলছে পরিবেশে কার্বন নিঃসরণের নিয়ন্ত্রণজনিত চুক্তিটি হলো, পরিবেশে কার্বন নিঃসরণের নিয়ন্ত্রণজনিত চুক্তি। তো কার্বন নিঃসরণের নিয়ন্ত্রণজনিত কি চুক্তি? কি? কিয়োটো প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল, ভিয়েনা প্রোটোকল আর রিও ডি জেনেরিও প্রোটোকল। তাহলে এটা কি হবে? এটা হবে মন্ট্রিয়াল প্রোটোকল। 2-এর দাগটা হবে উত্তর। এটা কার্বন নিঃসরণের পরিমাণকে, বিভিন্ন দেশের কার্বন নিঃসরণের যে নিয়ন্ত্রণ মাত্রা বা নিয়ন্ত্রণের যে চিন্তাভাবনা সেটা নিয়ে এটা হবে কিয়োটো প্রোটোকল হবে। কিয়োটো প্রোটোকল হবে যে কার্বন নিঃসরণের যে এর দাগ উত্তর হবে কার্বন নিঃসরণের যে পরিবেশে, মানে বিভিন্ন দেশের কার্বন নিঃসরণের যে মাত্রা এবং তার নিয়ন্ত্রণ করার যে উপায়, সেই উপায় বা কার্বন নিঃসরণকে নিয়ন্ত্রণ করার জন্য যে চিন্তাভাবনা সেটা নিয়ে 11ই ডিসেম্বর 1997 সালে জাপানের কিয়োটো শহরে এই কিয়োটো প্রোটোকল গঠিত হয়। তো কার্বন, কে ফর কার্বন, এখানে আমরা মনে রাখবো কয় কার্বন কয় কিয়োটো, ঠিক আছে। তো কার্বন নিঃসরণের দিক থেকে যে র্যাঙ্কগুলো আছে সেই র্যাঙ্কটা আমরা একটু দেখব। চায়না সবার প্রথমে, ইউনাইটেড স্টেট 2 নম্বরে, 3 নম্বরে ইন্ডিয়া, 4-এ আমাদের রাশিয়া। তো তারপরে আমরা এই 2-এ মন্ট্রিয়াল প্রোটোকলটা কি জানি? মন্ট্রিয়াল প্রোটোকলটা হলো ওজোন স্তর রক্ষার জন্য বা ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস উৎপাদনে নিয়ন্ত্রণের জন্য এই মন্ট্রিয়াল প্রোটোকল করা হয় 1987 সালে। তো এই দুটো প্রোটোকল সম্পর্কে আমরা ভালো করে জেনে রাখবো। তারপরে ভিয়েনা প্রোটোকল আমরা জানি অনেকগুলো লক্ষ্য নিয়ে করা হয়। আর রিও ডি জেনেরিও তো কী হয় 1992 সালে বসুন্ধরা সম্মেলন যেটা হয় সেটা আমরা তো বিস্তারিত জেনে রাখবো। তো এখান থেকে আমরা এই প্রোটোকলগুলো সব জেনে রাখবো এবং এই কার্বন নিঃসরণের যে র্যাঙ্কিং এটাও আমাদের জেনে রাখা দরকার, প্লাস তার পাশাপাশি সালগুলো। তারপর পরের কোশ্চেন আসি 20 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য নয়? আমরা জানি যে 2015 সালে যে স্থিতিশীল উন্নয়নের চিন্তাভাবনা করা হয়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে আমাদের মোট যে গোলগুলো ছিল সেটা 17টা গোল ছিল এবং সেটা 2030 সালের মধ্যে সেই গোলগুলো ফুলফিল করার চিন্তাভাবনা করা হয়। তো সেই গোলগুলো আমাদের 17টা গোলস আমি এখানে লিখলাম। এর মধ্যে আমাদের সির দাগে যেটা আছে কয়লার ব্যবহার হ্রাস, সেটা আমাদের এর মধ্যে নেই। তো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে কি কি গোল ছিল এগুলো, এই 17টা গোলস সম্পর্কে আমাদের জানার জন্য একটা ট্রিক আছে। সেই ট্রিক লাইন সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে পাওয়া যাবে এবং তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। একবার ওই ট্রিকটা জানলে তোমরা মনে রাখতে পারবে কী কী ছিল।
তো এবার চলে আসি 21 নম্বর প্রশ্নে। এখানে বলছে বায়ুর চাপ ও তাপের মধ্যে সম্পর্ক। তো আমরা জানি বায়ুর চাপ বাড়লে তাপ কমে আর তাপ বাড়লে চাপ কমে। তো অবশ্যই একটা বাড়লে আর একটা কমে, মানে বায়ুর চাপ ও তাপের মধ্যে যে সম্পর্ক সেটা হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এখানে উত্তর হয়ে যাবে অপশান এ। আর সরল অনুপাতিক হবে না, মিশ্র হবে না, বা কোনো সম্পর্ক নেই, এটা তো হবেই না। তো বায়ুর চাপ ও তাপের মধ্যে সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, কেননা চাপ বাড়লে তাপ কমে এবং তাপ বাড়লে চাপ কমে। তো এ হয়ে যাবে সঠিক উত্তর। তো আসি 22 নম্বর প্রশ্নে, বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি? তো আমরা কম বেশি সবাই জানি বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্রের নাম ব্যারোমিটার। তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো বাকি যে আমাদের এগুলো আছে সেগুলো কি কি নির্ণয় করা হয় আমরা একটু দেখে নেব। তো ব্যারোমিটার বায়ুর চাপ নির্ণয় করছে। এই যন্ত্রটা কে আবিষ্কার করে? বিজ্ঞানী টরিসেলি আবিষ্কার করে, যে যন্ত্র দিয়ে বায়ুর চাপ মাপা হয়। তো এবারে আসেই যে যন্ত্র দিয়ে বাতাসের গতি ও গতি নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তা হলো অ্যানিমোমিটার। তো অ্যানিমোমিটার দিয়ে কি হয়? গতি ও বায়ুচাপ। তো এখানে বায়ুচাপ, শুধু বায়ুচাপ থাকলে ব্যারোমিটারই হবে, আর গতি থাকলে অ্যানিমোমিটার হবে। হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে কি করা হয়? বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, বায়ুতে কতটা পরিমাণ জলীয় বাষ্প আছে সেই আর্দ্রতা পরিমাপ করা হয়। বাত পতাকা দিয়ে কি করা হয়? বাত পতাকা দিয়ে বায়ুর দিক নির্ণয় করা হয়। আর স্ক্রাবার হলো বায়ু দূষণ নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত একটি যন্ত্র, যা দূষিত পদার্থগুলিকে আলাদা করে দেয়। তো এই অ্যাডিশনাল ইনফরমেশানগুলো নোট ডাউন করে রাখতে হবে, যেটা দিয়ে আমাদের প্রশ্ন হতে পারে। তো এবার আসি আমরা 23 নম্বর প্রশ্নে। 23 নম্বর প্রশ্নে বলছে সবচেয়ে বেশি গ্রিনহাউস নির্গত হয় ব্রাজিলে, ফ্রান্সে, আমেরিকা যুক্তরাষ্ট্রে, রাশিয়া। তো আমরা আগে একটা দেখেছি গ্রিনহাউস গ্যাসে চায়না 1 নম্বরে। তো এখানে চায়না নেই, তো যে 4টে আছে তার মধ্যে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথমে। তো সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথমে আছে যখন, তাহলে এখানে সঠিক উত্তর হবে সি, আমেরিকা যুক্তরাষ্ট্র। এবার আমরা একটু দেখে নেব যে গ্রিনহাউস নির্ণয়ের যে র্যাঙ্ক আছে কান্ট্রিগুলো সেটা কি। তো চায়না 1 নম্বরে, তারপর ইউনাইটেড স্টেট, আমেরিকা, তারপর ইন্ডিয়া, তারপরে দ্য ইউরোপিয়ান 27, তো ইউরোপিয়ান কান্ট্রি, এবং রাশিয়া, এবং তারপরে ব্রাজিল। তো এই হলো আমাদের সঠিক, তাহলে সঠিক র্যাঙ্ক গ্রিনহাউস উৎপাদনের। তো এখানে আমাদের যেহেতু চায়না নেই, তাহলে সঠিক উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। যদি এখানে অপশানে চায়না থাকতো তাহলে উত্তর হতো চায়না। তো এবার আসি 24 নম্বর প্রশ্নে। 24 নম্বর প্রশ্নে বলছে মেরুজ্যোতি বা অ্যারোরা দেখা যায় কোন স্তরে? মেরুজ্যোতি বা অ্যারোরা, তো আমরা সবাই জানি যে থার্মোস্ফিয়ারে আমরা মেরুজ্যোতি বা অ্যারোরা দেখতে পাই। তারপরে বলছে আগুন নেভানোর কাজে ব্যবহার হয় কোন গ্যাস? তো আগুন নেভানোর কাজে ব্যবহার হয়, এখানে অবশ্যই উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। তার কারণ আমরা জানি অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। তো এই অক্সিজেন হলো এমন একটা চরিত্র যা মানে সেই ধোঁকাবাজ প্রেমিক বা প্রেমিকার মতো, এর নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বালায়। সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড আগুন নেভানোর কাজেই ব্যবহার হয়। আর নাইট্রোজেন, হাইড্রোজেন এর উত্তর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো 25 দাগের উত্তর হবে এ, কার্বন ডাই অক্সাইড। এবার বলছে 26 দাগ, বায়ু কী ধরনের গ্যাসীয় উপাদান? এ বর্ণহীন, বি বর্ণযুক্ত, সি গন্ধযুক্ত, ডি স্বাদযুক্ত। তো বর্ণযুক্ত, গন্ধযুক্ত, স্বাদযুক্ত তো হবেই না। তো বায়ু কী ধরনের উপাদান? বর্ণহীন। তো সাধারণত এবার 27 নম্বরের কোশ্চেন আছে। 27 নম্বরের কোশ্চেনে কি বলছে? সাধারণত কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রয়োজনীয় অক্সিজেন পাওয়া যায়? তো এটা হলো একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত কোনো অ্যাডিশনাল অক্সিজেনের সাহায্য ছাড়াই আমরা নর্মালি অক্সিজেন পেতে পারি। তো এটার উত্তর হবে 100 কিমি। তো এটাকে আমাদের মনে রাখতে হবে, এখানে বোঝার মতো কিছু নেই, এটাকে অবশ্যই মনে রাখতে হবে। তো এটার উত্তর হবে বি, 100 কিমি। এবার আসি 28 দাগে, উদ্ভিদের দেহে প্রোটিন উৎপাদনের জন্য কোন গ্যাস দরকারি? তো উদ্ভিদের দেহে প্রোটিন উৎপাদনের জন্য দরকার অবশ্যই নাইট্রোজেন। তো এখানে মাটি থেকে কৌশিক প্রক্রিয়ায় উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করে। তো এখানে নাইট্রোজেন হবে সঠিক উত্তর, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন কিছুই হবে না। তো তারপরে আসি 29 নম্বরের কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তর পর্যন্ত বেতার তরঙ্গ প্রবেশ করতে পারে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আইনোস্ফিয়ার। তো আমরা সবাই জানি আইনোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আইনোস্ফিয়ারে কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তো যতই তুমি তোমার পাশের পাড়ার টুম্পা সোনাকে ফোন করো, ফোন আইনোস্ফিয়ার ঘুরেই আসবে আর কি। তো যাই হোক, তো আইনোস্ফিয়ার হবে এখানে সঠিক উত্তর। তারপরে আসি 30 দাগ, ভূপৃষ্ঠে কত দূর পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার? তো বায়ুমণ্ডলের সংজ্ঞাতেই আমরা পড়েছি যে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার। তো এখানে উত্তর হবে 1 দাগ বা এর দাগ, 10,000 কিমি।
এটা হবে সঠিক উত্তর। 1000 হবে না, 100 হবে না, 10ও হবে না। তো আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী সেশানে ক্লাস নাম্বার 2 নিয়ে। তো খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস আসছে আমাদের চ্যানেলে। পরপর তোমরা পেতে থাকবে এই 600 ইভিএস এমসিকিউ ম্যারাথন, তারপর আসবে চাইল্ড সাইকোলজির ম্যারাথন। তো এবং তার পাশাপাশি আমরা বিভিন্ন সিলেবাস ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার ভিডিও থাকবে। তো সেইগুলো তোমার টাইম লাইনে পেতে সবার প্রথমে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত।